নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংঘাতের ছায়া, পাকিস্তান থেকে ভারতে চিঠি ও পণ্য পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। সিন্ধু জলচুক্তি নিয়ে চরম হুঁশিয়ারি, ভারত বাঁধ বানালে ধ্বংস করব জানালো পাকিস্তান। সংবাদ মাধ্যমেও প্রভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অভিমত শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারতীয় যোগাযোগ মন্ত্রক শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পাকিস্তান থেকে ডাকযোগে আর কোনো চিঠি বা পার্সেল ভারতে ঢুকতে পারবে না। আকাশপথ ও স্থলপথ উভয় পথেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর আগে শুক্রবার বাণিজ্য মন্ত্রক জানায়, পাকিস্তানি কোনো পণ্য ভারতে আমদানি করা যাবে না, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে ঘুরপথেও নয়। একই সঙ্গে পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর এই কড়া অবস্থান নেয় ভারত। গোয়েন্দা সংস্থার ধারণা, এই হামলার সঙ্গে সীমান্ত পারের যোগাযোগ রয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে এসেছে। এর প্রেক্ষিতে ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ এবং অটারি সীমান্ত বন্ধ সহ একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় পণ্যের আমদানি বন্ধ ও আকাশসীমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তের পর কঠোর প্রতিক্রিয়া দিল পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি টিভি সাক্ষাৎকারে বলেন, ভারত যদি সিন্ধু নদীর উপর নতুন বাঁধ নির্মাণ করে জল আটকে রাখে, তাহলে তা সরাসরি আগ্রাসন হিসেবে ধরা হবে এবং আমরা সেই নির্মাণ গুড়িয়ে দেব। তার মতে, জল আটকে দেওয়া এক ধরনের আগ্রাসন, যা মানুষের জীবনে দুর্ভিক্ষ ও মৃত্যুর কারণ হতে পারে। চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার পশ্চিম তীরবর্তী নদীগুলির জল পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড। এই নদীগুলির উৎস ভারতে হয় পাকিস্তানের দুশ্চিন্তা আরও বেড়েছে। যদিও ইসলামাবাদ আপাতত কূটনৈতিক মঞ্চে এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আসিফ বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে মোদী নাটক করছেন, কোনো আন্তর্জাতিক মঞ্চই ভারতের দাবি মেনে নিচ্ছে না। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের সম্পর্ক এমন স্তরে পৌঁছেছে যেখানে বাণিজ্য, যাতায়াত এবং আকাশসীমা ব্যবহারে সম্পূর্ণ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ সংবাদ মাধ্যমে অপরিহার্য হয়ে পড়ছে। এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে সাংবাদিকদের যথেষ্ট সচেতন হতে হবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল সাহসী নতুন ও উন্নত বিশ্বের সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের গবেষক নীলেশ্বর রায়, সমাজকর্মী সঞ্জিত দেবনাথ, সাংবাদিক ডক্টর অরিন্দম গুপ্ত, শিবাজি ধর, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, দেবাশিস সোম, সঞ্জীব সিং, মৃদুলা ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। আজকের দিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে স্বাধীনতার ব্যাপার। এআই এই পেশাকে কতটুকু প্রভাবিত করছে, এটা একটা পার্শ্বের ব্যাপার, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা। তো আমরা জানি স্বাধীনতা মানুষের কাছে কত মূল্যবান। আমাদের দেশের কবি লিখেছিলেন, স্বাধীনতা বিনতায় কে বাঁচিতে চাইবে, কে বাঁচিতে চায়। অর্থাৎ স্বাধীনতা যদি না থাকে তাহলে বেঁচে থাকার কোনো মূল্য নেই। স্বাধীনতাহীন একটা মানুষ বেঁচে থাকার একটা পশুর জীবনযাপন করা, এর মধ্যে কোনো ব্যাপার নেই। স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন আমেরিকাতে, রাস্তার পাশে বসে তার ফিক্সড দেখে বলেছিলেন, ওরা যে মানুষ সেটাই জানে না ওরা, কারণ এইভাবে তাকে জীবনযাপন করতে পারতে পারা।
ঠিক সেইভাবে সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম মহান পেশা। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রভাব সেটি কিন্তু সংবাদ মাধ্যমে ক্রমশ বাড়ছে। এর ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে এই যে অভ্যুদয়, সংবাদ মাধ্যমকে অবশ্যই সেটি কাজে লাগাতে হবে, কিন্তু সাংবাদিকতার যে মহান পেশা সেটি যাতে কোনো অবস্থায় কলুষিত না হয় সেই দিকটিও নিশ্চিত করতে হবে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমে স্বাধীনতা আরো বেশি থাকবে, আমরা এই প্রত্যাশা রাখছি। দেখা যাচ্ছে যে বিশ্বের সূচকে ভারতের স্থান হলো 180টি দেশের মধ্যে 151, গত বছর ছিল 159। আমরা 8 ধাপ এগিয়েছি, কিছুটা ভালো লক্ষণ। কিন্তু আমরা আশা করব যে ভারতে মত প্রকাশের অধিকার এবং সাংবাদিকদের যে চতুর্থ স্তম্ভ হিসেবে যে অধিকার রয়েছে সেটি যাতে কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয়, সরকারকে এর নিশ্চয়তা বিধান করা উচিত এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের যে স্বাধীনতা, তাদের যে কর্মসংস্থানের নিশ্চয়তা, এ ব্যাপারে আরো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা রাষ্ট্রসংঘের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি। শিলচরে ডিএনএনকে উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী দীনানাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসামের মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে স্কুলের পড়ুয়া ছাত্রীরা গেট থেকে ফুলের তোড়া হাতে দিয়ে প্যারেড করে ভিতরে প্রবেশ করান মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে। এরপর ওনাদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা। পরবর্তী সময় স্কুলের শ্যামাচরণ মঞ্চে উপবিষ্ট মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোম সহ অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা, প্রাক্তন অধ্যক্ষা নীলিমা ভট্টাচার্য আঙ্গুলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংবর্ধনা সভার শুভারম্ভ করেন। উপস্থিত মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে উক্ত বিদ্যালয়ের পক্ষ থেকে গলায় উত্তরীয় ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা। আমরা নিজেকে আবার নিবেদন করতে পারি। সালটা ছিল 1921 সাল। আমাদের পাশেই তখনকার স্কুল ছিল ব্রিটিশ স্কুল, মিশনারি স্কুল। সেই স্কুলে 1921 খ্রিস্টাব্দে ব্রিটিশ একজন মহিলা ছিলেন ভারপ্রাপ্ত হেডমিস্ট্রেস মিস ইভান্স। উনি ভারতীয় সম্বন্ধে বিভিন্ন কটূক্তি করতেন। তো একবার যখন উনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে জাস্টিফাই করছিলেন, ভারতীয় সম্বন্ধে এরকম বলছিলেন, তখন 10ম শ্রেণীর এক ছাত্রী শ্রীমতী অমিতা কুমারী চন্দ্র, বিখ্যাত চন্দ্র ফ্যামিলির কন্যা, উনি রিভল্ট করলেন। উনি বললেন, যে স্কুলে ভারতবাসীর সম্মান হয় না সেই স্কুলে আমি আর পড়ব না। যেমন কথা তেমনই কাজ। উনি বেরিয়ে আসলেন। উনি বেরিয়ে আসার পর উনারই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছেন যে আরো নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো, এই প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করেছে। এবার বরাক উপত্যকাতে হিসাব করলে প্রায় 75টা স্কুল আছে, 70 থেকে 75টা স্কুল, যে স্কুলগুলি 7 কোটি বা 8 কোটি টাকা পেয়েছে। এবার নতুন যখন স্যাংশন হবে আমরা চেষ্টা করব যে এই স্কুলকে যাতে দেওয়া যায়। কিন্তু দুটা বিষয় এখানে আছে, যে এই স্কুলের ল্যান্ড মাত্র 1.5 বিঘা, যতটুকু আমি শুনেছি 1.5 বিঘা। আর 2 নম্বর কথা হলো যে এক বিল্ডিং, সরকার একটা মডেল আছে, এই মডেলে আমরা কাজগুলো করবো। G+1 আছে, G+2 আছে, এবং কোনো জায়গাতে আসাম টাইপের ঘরও আছে। আর সরকারের একটা ইচ্ছা যে আমরা একসঙ্গে কনস্ট্রাকশনটা করে নেব, কিন্তু এই কনস্ট্রাকশন পিরিয়ড যেটা আছে
আমরা যদি আরসিসি বানাই মিনিমাম 2 বছর সময় লাগবে, আসাম টাইপ বানালে প্রায় 14-15 মাস সময় লাগবে। কিন্তু এই 14-15 মাস বা 2 বছর পড়াশোনা কোন জায়গাতে হবে সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। এই জন্য আপনারা একবার এসএমডিসি আপনারা সবাই বসে এই বিষয়টা আলাপ করে, যে এক পার্ট ভেঙে আরেক পার্ট এরকম করতে হলে অনেক সময় লাগে, আর যে কনস্ট্রাকশন কস্ট সেই কস্ট অনেক বেড়ে যাবে, কারণ ফেজ ওয়াইজ কোনো কন্ট্রাক্টরও সেটা করতে চাইবে না। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ যে একবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোন জায়গায় আমরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান হওয়ায় জিপিবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানালেন নিয়াইগ্রাম বাগপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী ছুলফানা বেগম মজুমদারের প্রতিনিধি ও তার সমর্থকরা। শনিবার বাগপুরের এক বিবাহ ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্দল প্রার্থী ছুলফানা বেগমের প্রতিনিধি ইসলামউদ্দিন লস্কর জানান, রোদকে উপেক্ষা করে জিপির জনগণ তাদের পক্ষে ভোটদান করায় জয় এখন সময়ের অপেক্ষা। এলাকার প্রত্যেক জনসাধারণের দুঃখে সুখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তাই সবসময় মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি। জিপির বাসিন্দা জাকির হোসেন বরভুইয়া, ইসলামউদ্দিন বরভুইয়া, মাতাবুদ্দিন লস্কর, ফরিদুদ্দিন বরভুইয়া, কবির হোসেন লস্কর, ডক্টর জয়নুল হক লস্কর সহ অন্যান্যরা জানান, পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিয়েছেন জনগণ। ভোটের সময় পুলিশ প্রশাসনেরও নিরপেক্ষ ভূমিকা ছিল, এর ফলে কোনো দুষ্কৃতী অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারেননি। জিপির জনগণ যেভাবে ছুলফানাকে ভোট দিয়েছেন এতে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করেন তারা। এদিন সাংবাদিক সম্মেলনে নিয়াইগ্রাম বাগপুর জিপির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গত 2 মে যেভাবে অত প্রচণ্ড গরমের মাঝে আমার মা বোনেরা ভাইয়েরা ও ভোটাররা যেভাবে দাঁড়িয়ে সব ভোট কেন্দ্রে আমাকে উজাড় করে ভোট দিয়েছেন, সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, তাদের সমর্থনে আমার জয় প্রায় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষায়। আমি ধন্যবাদ জানাই কাছাড় পুলিশ প্রশাসনকে, ওদের নিরপেক্ষ ভূমিকার কারণে শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাই কাছাড়ের এসপি, এডিশনাল এসপি, ডিএসপি, কাছাড়ের বিডিবির সিও বিডিও এবং নির্গাম বাগপুর জিপির বিডিবির সব সদস্যগণকে। তারা নিরপেক্ষ ভূমিকার কারণে কোনো অপ্রকৃত ঘটনা না হয়ে সম্পূর্ণভাবে সুস্থভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। আমি আবারও নির্গাম বাগপুর জিপির সর্বসাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। ওনারা যে আমাদের যেভাবে সমর্থন করেছেন, যেভাবে ওনার মূল্যবান ভোট দিয়েছেন, আমি ওনার কাছে চিরপ্রতিজ্ঞা আগামী দিনে যাতে ওনার সাপোর্টের কারণে আমার আঞ্চলিক পঞ্চায়েতের যা কাম কাজের মাধ্যমে সহযোগিতা ওনারা আমার লগে থাকেন, আমিও যাতে ওনারা লগে থাকি, ওনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আমার প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের সাথে প্রায় 2000 এরকম ডিমান্ড থাকবো। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা ইসলামউদ্দিন লস্কর এবং সুলফানা বেগমরে ক্যান্ডিডেট বানানোর পরে মানুষে উজাড় করিয়া নির্গাম বাগপুর 10টা গ্রুপের মানুষে বাদ্রিবার এই গ্রুপটা আগে ছিল না, এই ডিলিমিনেশনের কারণে বাদ্রিবার জিপিটা ঢুকে গেছে। বাদ্রিবার জিপির থেকে শুরু করিয়া নির্গাম বাগপুর জিপির সমস্ত জনসাধারণে এত সুস্থ সুন্দরভাবে এই ভোটদান করছেন। যদিও ওয়েদার তোরা গরম আসলো তবুও কিচ্ছু নাই, এবং পুলিশ প্রশাসনের এত সুন্দরে সিস্টেমেটিকভাবে পুলিশ প্রশাসনে সাহায্য করছেন। আর ভোটর আমরা একমাত্র মেহেরপুর ইটভাটা গলির বাসিন্দা আইয়ুবউদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন ওরফে লাকি প্রেমের সম্পর্কে বিবাহ পাশে আবদ্ধ হন মেহেরপুর কাবিউরার বাসিন্দা আব্দুল উদ্দিন লস্করের ছেলে আব্বাস উদ্দিন লস্করের সাথে। প্রথমে তাদের সংসার ভালো কাটলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে তাদের সংসারে বিবাদ শুরু হয়। স্বামী আব্বাস উদ্দিন, শ্বশুর আব্দুল উদ্দিন, শাশুড়ি নূর নেহার লস্করেরা বিভিন্ন সময় যৌতুক দাবি করে গৃহবধূ লাকির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশ এজাহার দায়ের করতে গেলে স্বামী আব্বাস উদ্দিন ছুটে গিয়ে স্ত্রী সাবিনাকে বুঝিয়ে নিয়ে আসে। এরপর বিচার সভার মাধ্যমে মীমাংসা হয়, আর কিছুদিন যেতে না যেতে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। এরপর স্বামীর অত্যাচারের মাত্রা কিছুটা কমলেও শ্বশুর শাশুড়ির অত্যাচার বেড়ে যায়।
শনিবার সকাল গৃহবধূর রুমে প্রবেশ করে শ্বশুর আবুল উদ্দিন ও শাশুড়ি নূরনেহার মিলে লাকির গলায় দড়ি বেঁধে প্রাণী মারার চেষ্টা চালায়। লাকি কোনো এক সুযোগে সেখান থেকে পালিয়ে গিয়ে রাঙ্গিরখালী আউটপোস্টে 3 জনকে অভিযুক্ত করে এজাহার দাখিল করে পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানান। জামাই সামনে তাকে জামাইরে শাশুড়ি শিখাইয়া দেয় মার এখন আমার কতদিন জামাইও মারছিল গো আগে কথা শুনিয়া। তখন আমি জানবা সেইতাম হরিয়া আইছে, এখন আমার রুমে ঢুকিয়া শ্বশুর আর শাশুড়ি আমার মারাত দিছে। আমি রাঙ্গিরখালী থানা তাইছি তারা রহম কইছি। আইনের কাছে আমি এখন বিচার চাই। আমার মেয়ে একটা আছে ছোট বাচ্চা, গুলো শাশুড়ি দেখতে পারে না। হ্যাঁ কয় মরে যেত নিহতানি আমার বিচার লাগে। এরপরে আমার তারা রাখতো না, আর একটা বউ আনতো মোর দেখা দায়িত্ব সব সময় শাশুড়ি কইব এই বউ আমি রাখতাম না। হাবিবুরা সাউথ সিটি। জামাইর নাম আব্বাসউদ্দিন লস্কর, তাই সামনে তাকে বাহর নাম কুটিল উদ্দিন লস্কর, শাশুড়ির নাম নুননেহা। তাই সামনে থাকে তা কোনটা মাতে না তারা খালি আমার সামাজিক ভাবে হইছে হইলে আমরা কোর্ট ম্যারেজ করছি। তারা আমারে নিত না করি আর তার পছন্দ মতো বিয়া করা, তারা আরো বেশি অত্যাচার করে আমার লগে। আমি আইনের কাছে বিচার চাই। আমার তারা কষ্ট দেন যে আমার ভবিষ্যৎ নাইনি, আমার মেয়ে একটা আছে। তখন তারা খালি মাত্র হয় ছেলেরে বিয়া দিত। আমার নাম লাকি বেগম, বালা নাম সাবিনা ইয়াসমিন। আমার বাবার বাসা একবারটা করলি আইয়ুবউদ্দিন। আমি আইনের কাছে বিচার চাই। এরকম আমার লাগে খানে করে তারা। রাঙ্গিরখালী বাচ্চাটারে বালা হয় না, বড় জিনিস দিয়ে খাওয়ানিক লাগে কিছু করিয়া ছোট বাচ্চা ওটা আটতে পারে না। ওটা আত যদি ওরকম টানবো, ওরকম টানেননি বাচ্চারে, ওকে আটতে পারবো না, আটাইতে পারবো নি। বাচ্চারা তারা যে মেয়েটা প্রচার উপরে হয়ে গেছে, এর লাগে আমরা আইনের কাছে আই গেছি। আইনে যেটা করে ওটা প্রতি বছরের ন্যায় এবছরও আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং শিলচর লায়ন্স ক্লাব ও শিলচর পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে রবীন্দ্র মূর্তির পাদদেশে ২৫শে বৈশাখ অর্থাৎ ৯ মে শুক্রবার সময় সকাল ৭টা। এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আয়োজিত হবে নৃত্য, সঙ্গীত ও কবিতা পাঠের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজক আর্য পরিবারের পক্ষ থেকে রবীন্দ্র অনুরাগী সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছে সংগঠন। যারা এই অনুষ্ঠানে নৃত্য, গান অথবা কবিতা পাঠে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ৭ই মের মধ্যে 9365300942 অথবা 8638398734 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সংঘাতের ছায়া পাকিস্তান থেকে ভারতে চিঠি ও পণ্য পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। সিন্ধু জলচুক্তি নিয়ে চরম হুঁশিয়ারি, ভারত বাঁধ বানালে ধ্বংস করব জানালো পাকিস্তান। সংবাদ মাধ্যমেও প্রভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অভিমত শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।